আচ্ছা, এবার 3 দাগের একটা অঙ্ক দিয়েছে, দেখো ইনকাম ফ্রম আদার সোর্সের অঙ্ক। বলছে ইমতিয়াজ সাবমিট দ্য ফলোইং পার্টিকুলার্স অফ দ্য ইনকাম অ্যান্ড আউটগোয়িং ফর দ্য প্রিভিয়াস ইয়ার 23-24। ঠিক আছে, তোমাকে 4টে পয়েন্ট দিয়ে একদম ইজি কোশ্চেন, 4টে পয়েন্ট। তো চলো অঙ্কটা করে দিচ্ছি। ঠিক আছে, ইনকাম ফ্রম আদার সোর্সের অঙ্কটা করে দিচ্ছি। তো প্রথমে দাগটা কাটো। রুপিসের একটা দাগ কাটবে, এখানে লিখবে, লেখো কম্পিউটেশন অফ ইনকাম ফ্রম আদার সোর্সেস অফ, ঠিক আছে, অফ ইমতিয়াজ, ঠিক আছে। এরপরে আর একটু লেখার জায়গা নেই, কি লেখা হয়েছিল, ফর দ্য অ্যাসেসমেন্ট ইয়ার 24-25, ফর দ্য অ্যাসেসমেন্ট ইয়ার 24-25। প্রথম পয়েন্ট কি বলেছে দেখো, ইনকাম ফ্রম লটারি, লটারি থেকে কামিয়েছি কত, 84,000 টাকা। আমরা বারবার ক্লাসে করেছিলাম, লটারি থেকে যদি কোনো ইনকাম হয়, তার সেটা আদার সোর্সে তো আসবে, এটা শিওর, এটা কোনো সন্দেহ নেই। কিন্তু লটারি থেকে যে টাকাটা কামাবো, তার গ্রস অ্যামাউন্ট আসবে, নেট অ্যামাউন্ট, নেট। নেট মানে লটারি থেকে টাকা জিতে তুমি যে টাকাটা হাতে পেয়েছো, সেটা কিন্তু আদার সোর্সে আসবে না। তুমি তুমি ধরো লটারি কেটে যত টাকা পাও না, লটারি থেকে তুমি যত টাকা যেত, পুরো টাকা কিন্তু তোমার ব্যাংক অ্যাকাউন্টে ঢোকে না। তার মধ্যে সরকারের যে পোর্শন টাকা, ট্যাক্স, 30% ট্যাক্স, সরকার সেই ট্যাক্সের টাকাটা কেটে নেবে, কেটে নিয়ে বাকি টাকাটা তোমার অ্যাকাউন্টে ফেলবে। তো দেখো, তোমার অ্যাকাউন্টে ঢুকেছে 84,000 টাকা, সরকার 30% ট্যাক্স কেটে নিয়েছে, তার মানে তুমি পেয়েছো কত, ধরো তোমার যদি ওই প্রাইস যদি যেত 100 টাকা, তার মানে সরকার 30 টাকা ট্যাক্স কেটে যাবেন, তুমি হাতে পেয়েছো 70 টাকা পেয়েছি, 70 টাকা। এটাই তো তোমার 84,000, 70 টাকাই তো তোমার 84,000 টাকা, তাহলে 100 টাকা কত টোটাল? এটা করে দেখবে 1,20,000 টাকা হবে। তাহলে লেখো ইনকাম ফ্রম লটারি, লেখো প্রথমে লেখো ইনকাম ফ্রম লটারি। 84,000 টাকা ডিভাইডেড বাই 70 ইন্টু 100, কত হচ্ছে, 70 ইন্টু 100, 1,20,000 টাকা হয়ে গেল। এখানে মাথায় রাখবে সবসময় গ্রস অ্যামাউন্টটা আসে, সবসময় গ্রস অ্যামাউন্টটা আসে। নেক্সট কি বলেছে, বলছে তোমার রেন্ট ফ্রম সাবলেটিং হাউস ₹1,08,000, রেন্ট কালেকশন চার্জেস ₹1,800, ঠিক আছে। ইন্স্যুরেন্স প্রিমিয়াম বলেছে 4,800, রেন্ট পেড বলেছে 84,000। তার মানে এখানে কি বলতে চেয়েছে, একদম সিম্পল কথা বলেছে। আজকে ধরো তোমার একটা বাড়ি আছে, ঠিক আছে, আমি একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিই, সাবলেট হাউসটা জিনিসটা বুঝিয়ে দিই। ধরো সাপোজ ধরো এ, বি, সি, ধরো এর একটা বাড়ি আছে, ঠিক আছে, এর একটা বাড়ি আছে, ঠিক আছে। এই বাড়িটা ও কি করেছে, এই বাড়িটা ও বি কে ভাড়া দিয়েছে, বি কে কি করেছে, লেট আউট করেছে, বি কে ভাড়া দিয়েছে। স্যার কত টাকা করে ভাড়া দিয়েছে, বি কে ধরো 5,000 টাকা করে ভাড়া দিয়েছে। এই বাড়িটার মালিককে, এই বাড়িটার মালিক ওনার হচ্ছে এ, এই বাড়িটার মালিক হচ্ছে এ। তার মানে এ এ বাড়িটা ভাড়া দিয়েছে বি কে, বাড়িটা ভাড়া দিয়েছে বি কে, তাহলে বির কাছ থেকে এ যে ভাড়াটা পাবে, এর হবে এটা ইনকাম ফ্রম হাউস প্রপার্টি, ঠিক আছে। বি এই বাড়িতে না থেকে বি এই বাড়িটা সি কে ভাড়া দিয়েছে, ঠিক আছে। তা বি কাকে ভাড়া দিয়েছে, সি কে। তার মানে এই বাড়িটার মালিক কি বি, না স্যার বি মালিক না। তাহলে সির কাছ থেকে বি ধরো ভাড়া দিয়ে 7,000 টাকা করে, 7,000 টাকা করে, তাহলে সির কাছ থেকে বি যে 7,000 টাকা পেলো, সেটা কিন্তু বির কিন্তু কখনোই হাউস প্রপার্টি ইনকাম। কেন হাউস প্রপার্টি নয়, কারণ বাড়িটার মালিক বি নয়, ঠিক আছে। তো তাহলে বির কাছে এটা হবে আদার সোর্সের ইনকাম, ঠিক আছে। এই যে 7,000 টাকা সিট থেকে পেলো, তার মধ্যে একে দিয়ে দেবে কত, 5,000, 2,000 টাকা প্রফিট হয়ে যাবে। তার মানে কি বুঝতে পারলে, সাবলেট হাউসটা আদার সোর্সে আসে। লেখো ইনকাম ফ্রম সাবলেট হাউস, ইনকাম ফ্রম সাবলেট হাউস। কত বলেছে, ইনকাম ফ্রম সাবলেট হাউস 1,08,000 টাকা, ভাড়া পেয়েছো কত টাকা, 1,08,000 টাকা। এর থেকে মাইনাস করতে হবে কি, কোনো মাইনাস করো। কি বলেছে, রেন্ট, এই রেন্টের টাকাটা কালেকশন করার জন্য 1,800 টাকা খরচা করতে হবে। লেখো রেন্ট কালেকশন চার্জেস 1,800।
ঠিক আছে? তারপর ইন্স্যুরেন্স প্রিমিয়াম যত রকমের খরচা করা সাবলেট হাউসে মোটামুটি সমস্ত খরচাই বাদ যাবে। ইন্স্যুরেন্স প্রিমিয়াম এই খরচাটাও ডিডাকশন পাওয়া যায়। ইন্স্যুরেন্স প্রিমিয়াম ৪৮০০ টাকা, লেখো ইন্স্যুরেন্স প্রিমিয়াম ৪৮০০ টাকা। নেক্সট কি বলেছে? নেক্সট বলেছে তোমার রেন্ট পেড কত? ৮৪,০০০ টাকা। ঠিক আছে তো? আচ্ছা, যার বাড়িটা তুমি আমি ধরো কারোর বাড়িটা ভাড়া নিয়েছি, ভাড়া নিয়ে নিজে না থেকে কাউকে ভাড়া দিয়েছি। ঠিক আছে তো? তো আমি তো ভাড়া তো তার থেকে নিয়েছি ১,০০,০০০। ঠিক আছে? আমি ধরো আজকে কারোর বাড়িতে থাকবো বলে ভাড়া নিয়েছি, কিন্তু আমি থাকিনি, আমি না থেকে অন্য কাউকে দিয়েছি। যাকে দিই তার থেকে তো আমি ভাড়াটা নিলাম। এইবার যার বাড়িটা আমি ভাড়া নিয়েছিলাম অরিজিনাল, তাকে তো ভাড়া দিতে হবে, তাকে ভাড়া দিচ্ছি। ঠিক আছে? এটাকে বলে রেন্ট পেড। রেন্ট পেড তো রেন্ট পেড কত ছিল বলো? রেন্ট পেড কোশ্চেনে রেন্ট পেড কত ছিল? ৮৪,০০০ টাকা, লেখো ৮৪,০০০ টাকা। বাদ দিয়ে ১,০৮,০০০ মাইনাস ১৮০০ মাইনাস ৪৮০০ মাইনাস ৮৪,০০০ কত হচ্ছে? ১৭,৪০০ টাকা। হয়ে গেল। একবার ক্যালকুলেট করি, ১,০৮,০০০ মাইনাস ১৮০০ মাইনাস ৪,৮০০ মাইনাস ৮৪,০০০ কত হচ্ছে? ১৭,৪০০। ঠিক আছে। তারপরে ডিভিডেন্ড ফ্রম এবিপিএল লিমিটেড অ্যান্ড ইন্ডিয়ান কোম্পানি ২৪,০০০ টাকা। তো দেখো, ইন্ডিয়ান কোম্পানি থেকে ডিভিডেন্ড পাওয়া গেলে এটা কিন্তু বর্তমানে ট্যাক্সেবল। দেখো ডিভিডেন্ড ফ্রম ইন্ডিয়ান কোম্পানি ২৪,০০০ টাকা। লাস্ট, ডিভিডেন্ড ফ্রম জনসন লিমিটেড ফরেন কোম্পানি। তাহলে এই ফরেন কোম্পানি থেকে ডিভিডেন্ড পাওয়া গেল, এটাও ট্যাক্সেবল ৭২,০০০ টাকা। দেখো ডিভিডেন্ড ফ্রম ফরেন কোম্পানি ৭২,০০০ টাকা। ডিভিডেন্ড ফ্রম ফরেন কোম্পানি কত টাকা? ৭২,০০০ টাকা। টোটাল ১,২০,০০০ যোগ ১৭,৪০০ যোগ ২৪,০০০ যোগ ৭২,০০০ কত হচ্ছে? ২,৩৩,৪০০ টাকা। যেটা বেরোলো তাকে বলা হয় ইনকাম ফ্রম আদার সোর্সেস। তাহলে আশা করি অঙ্কটা বোঝা গেল। তো কেন